এটার জন্য মানে আমি তো ওনার প্রতিনিধি হিসাবে দাঁড়াবো, উনি যথেষ্ট নিজেই টেনশনে আছেন আমার থেকে অনেক বেশি। আমি যদি ভারত সরকারের পার্ট না হতে পারি আমার স্বপ্ন সাকসেসফুল হবে না। দুর্নীতি একটা মানে খুব বড় ওখানে একটা বার্নিং টপিক। ভারত সরকারের যে যে উল্লেখযোগ্য প্রকল্পগুলো আছে যেগুলো এখনো অবধি আমাদের স্টেটে ইমপ্লিমেন্টেড হয়নি, এখানে যে এরিয়াটা সেটা কতটা সমৃদ্ধ, খনিজ সম্পদের, শিল্পের সম্ভাবনা কতটা আছে, তারাপীঠকে নিয়ে আমরা আন্তর্জাতিক মানের একটি পর্যটন কেন্দ্র, সঙ্গে মায়ের যে পীঠ, যেরকম আমাদের কাশী বিশ্বনাথ তৈরি হয়েছে, অযোধ্যা তৈরি হয়েছে, আমরা কেন ওই স্ট্যান্ডার্ডে যেতে পারবো না? এটা আমি আসলে এটা এনশিওর করার চেষ্টা করবো। একেই পড়ছে চাঁদি ফাটা গরম, তার মধ্যে এই গরমের আবহকে আরো বাড়িয়ে দিয়েছে ভোট, নির্বাচনী ঢক্কা। একেবারেই তাই। আর এই নির্বাচনী বাংলার, বিশেষ করে বঙ্গ রাজনীতির নির্বাচনী মেলায় চাপানুতোর আরো বাড়িয়ে দিয়েছে বীরভূম। কেন বলুন তো? কারণ বীরভূমে বিজেপি যে প্রার্থীর নাম ঘোষণা করেছে এই মুহূর্তে তাকে নিয়ে চলছে জোর গুঞ্জন। দেবাশিস ধর, বীরভূম কেষ্টগড়, কেষ্টর এরিয়া তৃণমূলের একেবারে গড় যাকে বলে, সেখানে তিনবারের সাংসদ শতাব্দী রায়, তার বিপরীতে বিজেপি দাঁড় করিয়েছে দেবাশিস ধরকে, প্রাক্তন আইপিএস অফিসার। আজকে কথা বলে নেব তার সঙ্গে। দাদা নমস্কার, বাংলা হান্টে। দাদা, প্রথমেই জানতে চাইবো যে আপনার নাম ঘোষণা হলো বীরভূমে, আপনার কি কোথাও গিয়ে একটু কি ভয় লাগছে? যিনি আপনার বিপরীতে আছেন তিনবারের সাংসদ শতাব্দী রায়, এই বিষয়ে কি একটু হলেও কি আতঙ্কিত বা শঙ্কিত? দেখুন, ভয় বলে কোনো বস্তু আমার মধ্যে নেই। আর দু নম্বর কথা, ইলেকশন এমনই একটি জিনিস যেখানে প্রতিদ্বন্দ্বিতা হবে, দুটি দল তাদের নির্বাচনী যে প্রচার আছে সেটা করবে, তাদের এজেন্ডা নিয়ে আসবে, তার মধ্যে এক দল জিতবে এক দল হারবে। আমার মনে হয় মাননীয় শ্রী নরেন্দ্র মোদী জি যে কাজ করেছেন গত 10 বছরে, এটার জন্য মানে আমি তো ওনার প্রতিনিধি হিসাবে দাঁড়াবো। অবশ্যই এটুকু আমার আশা আছে, এবার আমরা ওই সিটটি জিতবো, এবার ওভারকাম করে যাব। দাদা, প্রশ্ন খুব করতে ইচ্ছে করছে। শতাব্দী রায় জনপ্রিয় অভিনেত্রী, তিনি খুব ভালো মতোই জানেন বীরভূমের আনাজ কানাজ, তিনি জানেন বীরভূমের মানুষ কি চায় কি না চায়। সেই ক্ষেত্রে আপনি অনেকটাই নতুন এবং আপনার জন্য কিছুটা হলেও সেই অঞ্চল অজানা, আপনাকে ভালোভাবে জানতে হবে। এই দিক থেকে কোথাও গিয়ে কি আপনার মনে হচ্ছে যে উনি অনেকটা এগিয়ে আছেন? দেখুন, অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কাজ করছে এবং আমি তো আলটিমেটলি আইপিএস অফিসার, আমারও অনেক ইনপুটস আমি রাখি। আমার মনে হয় উনি যথেষ্ট নিজেই টেনশনে আছেন, আমার থেকে অনেক বেশি টেনশন ওনার মধ্যে আছে। কারণ ওনাকে যে পারফরমেন্স উনি দেখিয়েছেন তাতে মানুষ কতটা অ্যাকসেপ্ট করবেন সেটা অবশ্যই, এটা নিয়ে উনি বেশি ভাবছেন আমার থেকে। দাদা, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। শীতলকুচি কাণ্ডে আপনার নামটি যথেষ্ট বিতর্কিত হয়েছিল, এই বিষয়টি কি কোথাও ভোট বাক্সে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন? দেখুন, মানুষ এতদিন একটা অন্যভাবে ব্যাপারটা শুনেছিল, এখন যখন এই আমি প্রার্থী হওয়ার পরে পুরো ব্যাপারটা সামনে আসবে, পুরো জিনিসটা জানতে পারবে এবং কিছু কিছু জিনিস যে এসপি কে ফাঁসাও, কেন এই কথাটা বলা হয়েছিল, এগুলো যখন মানুষের মধ্যে আসবে, মানুষ বোকা নয়। কাউকে বলিতে চড়িয়ে কিভাবে তাকে রেখে ভোট বাক্সে ভোট প্রতিফলিত করিয়ে জেতা যায়, সেটা যখন মানুষ বুঝতে পারবে, এটা আসল উদ্দেশ্য হয়, আমার মনে হয় মানুষ আমার পক্ষেই রায় দেবে। দাদা, আমার জানি না প্রশ্নটা করাটা উচিত হবে কিনা। আমরা দেখেছি এবার লোকসভা ভোটের আগেই অনেকেই অন্য পেশা ছেড়ে সমাজ সেবার জন্য রাজনীতিতে যোগ দিয়েছেন, যেমন প্রসূন বন্দ্যোপাধ্যায় রয়েছেন, এছাড়াও রয়েছেন প্রাক্তন বিচারপতি। আমার একটা প্রশ্ন, সমাজ সেবা করার জন্য কি রাজনীতিতে আসতে হয়? আমি যদি আপনার প্রসঙ্গটা একটু টানি, আপনি আইপিএস ছিলেন, সেখান থেকে আইপিএস পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে যুক্ত হয়েছেন, সমাজ সেবার জন্য কি রাজনীতিতে আসা খুব দরকার? মানে আপনারও কি সেই এজেন্ডাই ছিল? দেখুন, আমি তো সবকিছু ছেড়ে এসেছি, আমি কিন্তু ভিআরএস নিইনি, আমি স্ট্রেট পদত্যাগ করে এসেছি। আমার 13 বছরের বেশি চাকরি বাকি ছিল কর্মজীবনে। আমি এখন, আমার ব্যাচমেটসরা ডিআইজি র্যাঙ্কে ছিল, আমার যদি সেইটাও আমি ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাই, আমি অ্যাটলিস্ট এডিজি হয়েও মানে 2-3 বছর থেকে রিটায়ার হতে পারতাম মানে কর্মজীবনের শেষে। তো সেটা আমি অগ্রাহ্য করে এসেছি এবং আমি এসেছি জীবনে নতুন জীবন শুরু করার জন্য। আর আমি যে যে স্বপ্ন দেখেছি সেটা সফল করার জন্য একমাত্র রাজনীতিতে সেই প্ল্যাটফর্মে না যেতে পারলে, আমি যদি ভারত সরকারের পার্ট না হতে পারি, আমার স্বপ্ন সাকসেসফুল হবে না। ফলে আমাকে এই রিস্কটা নিতেই হতো, নতুন জীবন, নতুন ইনিংস,
আমার মনে হয় আমি পুরনো সবকিছুকে ফেলে নতুন, আবার যেটা বললাম যে অর্জুনের লক্ষ্য ভেদ একটাই ছিল, অর্জুনকে সেই পাখির মাছের যে চোখ ছিল সেখানে বুলসাই হিট করতে হতো। আমিও এসছি আমার লক্ষ্যকে স্থির রেখে সেই জায়গায় পৌঁছানোর জন্য। আপনি যে জায়গার প্রার্থী হয়েছেন বীরভূম, সেই বীরভূম কিন্তু বিগত কিছু বছর ধরেই দুর্নীতির কারণে বারে বারে শিরোনামে এসেছে, সমালোচনায় এসেছে। বীরভূমের মানুষ চাইছে এই সমস্ত দুর্নীতি থেকে রেহাই পেতে। আপনি বীরভূমের মানুষের জন্য ঠিক কি করবেন বা আপনার কি এজেন্ডা রয়েছে? দেখুন, এটা তো অতি অবশ্যই দুর্নীতি একটা মানে খুব বড় ওখানে একটা বার্নিং টপিক। অবশ্যই সেটি তো আলোচনার মধ্যে বা আমাদের ইলেকশন ইস্যুর মধ্যে থাকবে। তার থেকেও আমরা আরেকটি, যেটা যদি 50% আমাদের এই জিনিসে ফোকাস থাকে, 50% থাকবে ভারত সরকারের যে যে উল্লেখযোগ্য প্রকল্পগুলো আছে যেগুলো এখনো অবধি আমাদের স্টেটে ইমপ্লিমেন্টেড হয়নি, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য যেগুলো হয়নি, তারা কোন স্ট্যান্ডার্ড অফ লিভিং এ যেতে পারতো সেগুলো আমার তুলে ধরা, এবং একই সঙ্গে আমরা ওইখানে যে এরিয়াটা সেটা কতটা সমৃদ্ধ খনিজ সম্পদের, শিল্পের সম্ভাবনা কতটা আছে, আমরা আসলে কি করতে পারবো, প্লাস তারাপীঠকে নিয়ে আমরা আন্তর্জাতিক মানের একটি পর্যটন কেন্দ্র, সঙ্গে মায়ের যে পীঠ, যেটা যেরকম আমাদের কাশী বিশ্বনাথ তৈরি হয়েছে, অযোধ্যায় তৈরি হয়েছে, আমরা কেন এই স্ট্যান্ডার্ডে যেতে পারবো না, এটা আমি আসলে এটা এনশিওর করার চেষ্টা করব। স্যার, যদি একটা র্যাপিড ফায়ারের মতো একটা ছোট্ট প্রশ্ন করি, তাহলে কি বীরভূমে আপনার ইউএসপি পয়েন্ট হতে চলেছে তারাপীঠ নাকি আইন শৃঙ্খলা, কোনটা? অবশ্যই তারাপীঠ। তারাপীঠ। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।